তোমাদেরকে আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব বা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পরের অধ্যায় চ্যাপ্টার 7। এর আগে আমরা চ্যাপ্টার 6 আলোচনা করেছি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এডুকেশন সাবজেক্টের, এবং আজকে আমরা 7 যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ যে অধ্যায়টির নাম রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, এই অধ্যায়টি আমরা আলোচনা করব। তাহলে চলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে সেটা আমরা দেখে নিই। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে ছেলেমেয়েগুলো রয়েছে বা হ্যান্ডিক্যাপ যে ছেলেমেয়েগুলো রয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থা একদিনে হঠাৎ করে এই ইনক্লুসিভ এডুকেশন বা তাদেরকে প্রতিবন্ধী শিক্ষা নর্মাল ছেলেমেয়েদের সঙ্গে তাদেরকে ওই একই ক্লাসরুমে বসানো বা তাদেরকে পড়ানোর যে কনসেপ্টটা, সেটা একদিনে আসেনি। প্রথমত আমরা দেখতে পেয়েছি যে প্রতিবন্ধী ছেলেমেয়েরা রয়েছে তাদের শিক্ষার অধিকার ছিল না। তারপরে তাদের জন্য স্পেশাল এডুকেশন, অর্থাৎ নর্মাল ছেলেমেয়েদের জন্য নর্মাল স্কুল, স্পেশাল ছেলেমেয়েদের জন্য স্পেশাল এডুকেশনের ব্যবস্থা। যেমন ধরে নাও যে যারা চোখে দেখতে পায় না তাহলে তাদের অন্ধদের জন্য আলাদা স্কুল, তারপর যারা কানে শুনতে পায় না আবার শ্রবণ প্রতিবন্ধী যারা তাদের জন্য আলাদা স্কুল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা দেখতে পাচ্ছি, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে একই স্কুলে দু ধরনের ক্লাসরুম, এক জায়গায় প্রতিবন্ধী ছেলেমেয়েরা পড়বে, একদিকে নর্মাল ছেলেমেয়েরা পড়বে। তারপরের ফেজে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনক্লুসিভ এডুকেশন বা এডুকেশন ফর অল যে বিষয়টা, যে প্রতিবন্ধী এবং নর্মাল ছেলেমেয়েরা একই ক্লাসে একই সঙ্গে পড়াশোনা করবে। যদি আমরা এটা করি তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং তারা সমাজের জন্য একজন সভ্য নাগরিক হবে এবং সমাজের জন্য নর্মাল ছেলেমেয়েদের মতোই অবদান রাখতে পারবে। তো এই কনসেপ্টটা এরকম করে গড়ে হয়েছে। তো আজকে আমরা দেখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কি। অন্তর্ভুক্তিকরণ কথাটার অর্থ হচ্ছে যে সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা, যার দ্বারা সকলে উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। এর মূল কথা কি, যে সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা, অর্থাৎ সবাইকে একসঙ্গে নিয়ে আসা। সে যেই ডাইভার্সিটি থেকে বিলং করুক না কেন, যেই অঞ্চল থেকে, যেই জাতি থেকে, যেই ধর্ম থেকে, যেই শারীরিক প্রতিবদ্ধকতা তার মধ্যে থাকুক না কেন, একই জায়গায় তাকে নিয়ে এসে পড়াশোনা করাতে হবে এবং এতে সবাই উপকৃত হবে এবং সকলের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক, সেই সম্পর্কটা গড়ে উঠবে। তারপরে বিশিষ্ট শিক্ষাবিদ আদবানি এবং চাড্ডাইয়ের মতে তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো শিশুদের শিক্ষায় সমান সুযোগ প্রদান, শিক্ষায় পূর্ণাংশ অংশগ্রহণের পরিবেশ রচনা এবং তার মাধ্যমে সকল বিশ্বের চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। অর্থাৎ এখানে তিনটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ। এক, যে সবাইকে শিক্ষায় সমান সুযোগ দিতে হবে এবং সবাই যাতে শিক্ষায় পূর্ণাঙ্গ অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিবেশ রচনা করতে হবে। অর্থাৎ নর্মাল ছেলেমেয়েদের হয়তো অসুবিধা হবে না, কিন্তু যে পরিকাঠামো, স্কুলের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেমেয়েদের উপযোগী করে তুলতে হবে। সেক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন করতে হয়, কোনো রকমভাবে স্কুলকে বেশি ইফোর্ট দিতে হয়, তাহলে দিতে হবে। যেমন সাধারণ একটা উদাহরণ যদি আমরা নিই, ধরে নাও যে একটা স্কুল 3 তলা বা 4 তলা রয়েছে। এবার যারা পায়ে হাঁটতে পারে না তারা কিভাবে এই সিঁড়ি বেয়ে এতটা উঠবে? তাহলে অবশ্যই লিফটের ব্যবস্থা করতে হবে। বা এই যে মাঠ থেকে যে আমাদের যে স্কুলের যে বারান্দা, সেইগুলোতে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, কিন্তু যারা হুইল চেয়ারে স্কুল যাবে তারা কিভাবে সেখানে উঠবে? তাহলে অবশ্যই ল্যাডারের ব্যবস্থা করতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা দেখব যে পূর্ণাঙ্গ অংশগ্রহণের জন্য এইরকম পরিবেশ আমাদের রচনা করতে হবে। এতে কি করবে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা শিক্ষার মূল স্রোতে বা সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারবো। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সহজভাবে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারবো সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাদানের যে পদ্ধতি, অর্থাৎ সাধারণ ছেলেমেয়েরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদেরকে একই ক্লাসরুমে নিয়ে পড়ানোর যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। চলো আমরা পরেরটা দেখে নিই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমত এটা রয়েছে কি বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি। অর্থাৎ অনেক রকম ডাইভার্সিটি বা বৈচিত্র্য থাকবে। হয়তো কেউ হয়তো চোখে দেখতে পাচ্ছে না, কেউ কানে শুনতে পাচ্ছে না, কেউ হয়তো হাঁটতে পারছে না, ঠিক আছে? এরকম অনেক রকম প্রতিবন্ধী ছেলেমেয়ে আমরা পাবো। এখানে অনেক বৈচিত্র্য থাকবে, কিন্তু তারপরেও তাদেরকে আমাদেরকে কী করতে হবে? অন্তর্ভুক্তি করতে হবে আমাদের ক্লাসরুমের মধ্যে। তারপর বলছে ব্যক্তিগত সহায়তা, অর্থাৎ এই যারা হ্যান্ডিক্যাপ যে ছেলেপেলেগুলো রয়েছে এদের কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্সের দরকার বা পার্সোনাল সহযোগিতার দরকার। এক্ষেত্রে শিক্ষক
এবং যারা তাদের ফ্রেন্ডস রয়েছে তাদেরকে পার্সোনালভাবে তাদেরকে সহযোগিতা করবে। নমনীয় পাঠ্যক্রম অর্থাৎ ফ্লেক্সিবল কারিকুলামের কথা এখানে বলছে, যে সবার জন্য উপযোগী এমন পাঠ্যক্রম করতে হবে যাতে প্রত্যেকেই পড়াশোনাটা করতে পারে। এমন কোনো কিছু কারিকুলামে রাখা যাবে না যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা যেই সমস্যাগুলো তাদের ক্ষেত্রে যাতে না হয়, যে এমন কোনো টপিক রেখে দেওয়া হলো যে তারা বুঝতে পারছে না বা তারা করতে পারছে না। ইতিবাচক শিক্ষার পরিবেশ, শিক্ষা পরিবেশটাকে অবশ্যই কি পজিটিভ রাখতে হবে, তাদের সঙ্গে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। সমাজের মূল স্রোতে শিক্ষা, অর্থাৎ এইরকম করে শিক্ষা দিলে তাদেরকে আমরা সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারবো। সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ এই ছেলেমেয়েরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেমেয়েরা বা মেন্টালি রিটায়ার্ড ছেলেমেয়েরা কি সক্রিয়ভাবে যাতে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে। সংগতিমূলক শিক্ষা, অর্থাৎ তারা যাতে সমাজের মানুষদেরকে নিজেদের মধ্যে ভাবে, তারা যাতে আইসোলেট হয়ে না পড়ে, তাদের মধ্যে যাতে একটা বন্ধন তৈরি হয়, এটাই এখানে বলছে। তারপরে বলছে যে এর গুরুত্ব কি, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। তাহলে গুরুত্ব যদি আমরা দেখি, প্রথমে দেখতে পাচ্ছি যে শিক্ষায় সমসুযোগ প্রতিষ্ঠা। আমরা যদি এই দু শ্রেণীর ছেলে মেয়েদেরকে একসঙ্গে পড়াতে পারি তবেই আমরা কি সমাজের মধ্যে সমসুযোগ প্রতিষ্ঠা করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হীনমন্যতা বোধ দূরীকরণ, অর্থাৎ যেই সব ছেলেমেয়েরা হীনমন্যতায় ভোগে, যারা চ্যালেঞ্জ বাচ্চা রয়েছে বা ফিজিক্যালি হোক বা যে কোনো ধরনের হ্যান্ডিক্যাপ যে বাচ্চারা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে বাড়িতে থেকে বাড়ির কথা শুনে অন্যান্যদেরকে তার জীবনে এগিয়ে যাওয়া দেখে হীনমন্যতায় ভোগে, যদি তাদেরকে এই শিক্ষা নিয়ে আসে যে তাহলে তাদের মধ্যে এই হীনমন্যতা দূর হবে। চাহিদা অনুযায়ী শিক্ষা, যার যেরকম চাহিদা তাকে সেভাবে শিক্ষা দিতে হবে। সহযোগিতার মনোভাব গঠন, অর্থাৎ একে অপরকে সহযোগিতার মনোভাব গঠন এবং সহযোগিতার মাধ্যমে আমাদেরকে সমাজে এগিয়ে যেতে হবে। আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী, প্রত্যেকে যাতে নিজের প্রতি ডিপেন্ড হয়ে নিজের জীবনযাপন করতে পারে এমনভাবে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সামাজিক গুণাবলীর বিকাশ, সমাজে থাকার জন্য, সমাজে বসবাস করার জন্য যে গুণগুলো একজন সাধারণ মানুষের মধ্যে থাকে, অবশ্যই একজন হ্যান্ডিক্যাপ ছেলেমেয়ের মধ্যে সেই গুণগুলোই আমাদের বিকাশ ঘটানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সৃজনধর্মী ক্ষমতার বিকাশ, অর্থাৎ দু ধরনের ছেলের মধ্যে যে ক্রিয়েটিভ ক্ষমতাগুলো রয়েছে সেগুলো বিকাশের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সুস্থ জীবন গঠন, অর্থাৎ দুই শ্রেণীর নর্মাল এবং হ্যান্ডিক্যাপ ছেলেমেয়েদের দু শ্রেণী যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারে এর উপযোগী পরিবেশ আমাদেরকে গঠন করতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যদি আমরা বাধাগুলো দেখি, তাহলে বাধাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা হচ্ছে সামাজিক বাধা কি, অর্থাৎ সমাজ থেকে যে বাধাগুলো আসে সেটা হতে পারে সমাজের মানসিকতা, সমাজের সহযোগিতার অভাব, এই বিষয়গুলো। অর্থনৈতিক বাধা, অর্থাৎ নিজের পরিবার থেকে অনেক সময় অর্থনৈতিক চাপ আসে বা যেই টাকা পয়সার প্রয়োজন হয় সেই ছেলেমেয়েদেরকে পড়ানোর জন্য সেই অর্থনৈতিক সাপোর্ট পরিবার থেকে পাওয়া যায় না। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, অর্থাৎ যেই ছেলেমেয়েদের যেই সমস্যা রয়েছে, যেমন ধরে নাও যে যেই ছেলেমেয়েরা অন্ধ তাদেরকে ব্রেল পদ্ধতির মাধ্যমে পড়াতে হবে, কিন্তু ওই রকম ব্রেলের মাধ্যমে পড়ানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকে নেই। তার কোনো শিক্ষা উপকরণ, যেই উপকরণগুলোর সাহায্যে আমরা ক্লাসে পড়া সেগুলোকে বলা হচ্ছে শিক্ষা উপকরণ। ধরে নাও এই যে বললাম যে যারা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য ব্রেল দরকার, এবার কোনো স্কুলে যদি ব্রেলই না থাকে তাহলে অন্ধ শিশুদের কীভাবে পড়াবো, তাহলে এই যে ব্রেল হচ্ছে একটা শিক্ষা উপকরণ, তারই অভাব। তারপরে প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর অভাব, প্রতিষ্ঠানে প্রত্যেকটি হ্যান্ডিক্যাপ ছেলেমেয়ের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন সেই পরিকাঠামোর অভাব দেখতে পাওয়া যায়। যেমন দোতলা তিনতলা স্কুল থাকলে লিফটের ব্যবস্থা থাকে না, ঠিক আছে, তো এটাও ওয়ান টাইপ অফ কি পরিকাঠামোর অভাব, আমাদের প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর অভাব। এরপর আমরা দেখব যে অন্তর্ভুক্তিমূলক সমাজ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবে রূপদানের জন্য আমাদের রাষ্ট্রের কী ভূমিকা রয়েছে সে বিষয়গুলো আমরা দেখব। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিন্তাবিদ ল্যাক্সে কি বলছে যে এডুকেশন অফ দ্য সিটিজেন ইজ দ্য হার্ট অফ দ্য মডার্ন স্টেট, অর্থাৎ নাগরিকদের, আমাদের একটা দেশের যে নাগরিকদের শিক্ষা হলো আধুনিক রাষ্ট্রের হৃৎপিণ্ড। আধুনিক রাষ্ট্রের হৃৎপিণ্ডকেই নাগরিকদের শিক্ষা। যদি আমরা একটা দেশের জনগণকে শিক্ষিত করে না তুলতে পারি তাহলে তার কি কোনোভাবেই আমরা উন্নতির দিকে যেতে পারবো না। ভারতীয় সংবিধানে যে 35 নং ধারায় বলা হয়েছে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক সার্বজনীন শিক্ষা ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। এটা কার দায়িত্ব? এটা রাষ্ট্রের দায়িত্ব, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি কত সালে, 2002 সালে 86
অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের যে ৮৬তম সংশোধনী হয়েছে ২০০২ সালে, সেখানে এই ৪৫ নং ধারাটা, যে ৬ থেকে ১৪ বছর ছেলেমেয়েদের শিক্ষার অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা বিষয়টা ছিল, সেটা ছিল আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে। পরবর্তীকালে সেটা চলে যায় 21A, যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে শিক্ষাকে যে অবৈতনিক এবং বাধ্যতামূলক করতে হবে ৬ থেকে ১৪ বছরের ছেলেমেয়েদেরকে, তাদের যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে 21A, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে। বুঝা গেল? এবার রাষ্ট্র যেই স্কিমগুলো বা যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য, তার মধ্যে একটা হচ্ছে IEDC, অর্থাৎ ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, যেটা 1974 থেকে 82 পর্যন্ত এটা প্রকল্পটি পরিচালনা করেছে মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার, এবং পরবর্তীকালে এর নামটা পরিবর্তন রাখা হয় ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড, অর্থাৎ IED। এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যারা প্রতিবন্ধী ছেলেমেয়ে তাদেরকে শনাক্ত করা, তাদের সোশ্যাল মোবিলিটিতে সাহায্য করা, অর্থাৎ সামাজিক বিচরণে সাহায্য করা, চাকুরিতে শিক্ষকদের প্রশিক্ষণ দান, এবং বিদ্যালয়ের সকল পরিকাঠামোর উন্নয়ন এর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে এই IEDC কাজ করে। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি আর একটা কর্মসূচি, সেটা হচ্ছে কি প্রজেক্ট অন ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল, অর্থাৎ PIED, যেটা যৌথভাবে কাজ করে, কার সঙ্গে কাজ করে, ইউনিসেফ এবং NCERT যৌথ উদ্যোগ 1987 থেকে এই প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য কি, যে এই যে শিক্ষক যারা রয়েছে তাদের প্রশিক্ষণ দেওয়া বা টিচার ট্রেনিংয়ের বিষয়টাকে দেয়। এবং এই প্রকল্পটি প্রাথমিকভাবে 10টি ব্লকে চালু হয়। প্রাথমিকভাবে 10টি ব্লকে চালু হয় এবং 2002 খ্রিস্টাব্দ থেকে 27টি রাজ্যে তা ছড়িয়ে পড়ে। তারপরে রয়েছে DPEP, জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। এটা হচ্ছে একটা জেলাভিত্তিক একটা প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, যেটা 1995 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। এবং আর্থিক অনুদানের দিক থেকে কেন্দ্রীয় সরকার দেয় 85% এবং রাজ্য সরকার দেয় কি 15%। এই 85 এবং 15% 100% মিলে এই DPEPর মাধ্যমে শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে এই কর্মসূচিটি কাজ করে থাকে। পরবর্তীকালে আমরা দেখছি জনশালা, অর্থাৎ 1998 খ্রিস্টাব্দে ভারত সরকার, তারপরে ইউনেস্কো, ইউনিসেফ, UNPD, ILO, UNFPA এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি কী হয়, গৃহীত হয়। কত সালে? 1998 খ্রিস্টাব্দে। এবং এর মূল লক্ষ্য কি? এর লক্ষ্য ছিল সার্বজনীন প্রাথমিক শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো, অর্থাৎ যে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের মাধ্যমে এই ইনক্লুসিভ এডুকেশনের প্রসার ঘটানো। এবং এটা কোথায় বেশি গুরুত্ব দিয়েছে বলছে, শিশু শ্রমিকের আধিক্য যেখানে রয়েছে বেশি, নিম্ন নারী সাক্ষরতা যেখানে রয়েছে, তপশিলি জাতি এবং উপজাতি যেখানে বেশি রয়েছে, সেই সব রাজ্যে, এমন 60টি রাজ্যে এটা কাজ করে। 60টি রাজ্যে এবং 120টি গ্রামকে এই প্রকল্পটি বেছে নেয় তাদের কাজের এরিয়া হিসাবে, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে এই জায়গাগুলোতে উন্নতি ঘটানো হয়। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদক্ষেপ হচ্ছে সর্বশিক্ষা অভিযান বা SSA, যেটা তোমরা এর আগেও বিভিন্ন জায়গায় হয়তো পড়েছ। 2001 খ্রিস্টাব্দে প্রকল্পটি গৃহীত হয় এবং 2002 খ্রিস্টাব্দে এটি কী হয়, বাস্তবায়িত হয়। এবং এই প্রকল্পের অক্ষম শিশুদের প্রাধান্য দেওয়ার বিষয়টি উল্লেখিত হয় এবং এই অক্ষম শিশুদেরকে বার্ষিক বছরে 1200 টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা এই SSA কর্মসূচির মাধ্যমে গ্রহণ করা হয়। সর্বশিক্ষা অভিযান আমরা দেখতে পাচ্ছি যে সর্বশিক্ষা অভিযানের যে মূল লক্ষ্য সেটা ছিল যে 6 থেকে 14 বছর ছেলেমেয়েদের কে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করা, অর্থাৎ ইউনিভার্সাল যে প্রভিশন, ইউনিভার্সাল রিটেনশন এবং ইউনিভার্সাল এনরোলমেন্টের যে বিষয়টা, অর্থাৎ সবাই শিক্ষার সুযোগ পাবে, সবাই ভর্তির সুযোগ পাবে এবং তাদের একটা স্কুল লাইফ শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে স্কুলে ধরে রাখতে হবে, এই বিষয়টা এই SSAর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন হতে পারে যে যদি আমরা ইউনিভার্সাল রিটেনশনের কথা বলি, তাহলে যেই ছেলে মেয়েটা ক্লাস 1-এ ভর্তি হলো, সে যাতে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে, ক্লাস 8 এর মাঝখানে, অর্থাৎ 1 থেকে এবং 8-এর মাধ্যমে সে যাতে স্কুল না ছাড়ে, এই বিষয়টাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিটেনশন। এরকম করে ইউনিভার্সাল প্রভিশন বা ইউনিভার্সাল এনরোলমেন্টের বিষয়টা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা সর্বশিক্ষা অভিযানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখতে পাচ্ছি, যারা
ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলে মেয়েদেরকে তাদেরই বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের শিক্ষার উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এই কর্মসূচির আওতায় বার্ষিক 1200 টাকা এই হ্যান্ডিক্যাপ ছেলে মেয়েদেরকে আর্থিক অনুদানের ব্যবস্থা করার মাধ্যমে তাদের শিক্ষায় উৎসাহ দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যে অধ্যায়টি রয়েছে তোমাদের যেটা চ্যাপ্টার 7, সেটা আমরা আলোচনা করলাম। এখানে এটুকুই আলোচনা, এখানে বিস্তারিত কোনো আলোচনা নেই, সামান্য এটুকুই আলোচনা রয়েছে। এর পরবর্তীকালে আমরা 8 নম্বর অধ্যায়টি আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হবে। এই পিপিটিগুলো সবগুলো সেখানে আপলোড করে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।